সেটার নাম ছিল গ্রহণকাল। সেই গ্রহণকালের প্রেক্ষাপটে খালাম্মা যে কথাগুলো বলেছিলেন ওটা কিন্তু এখনো কানে অনুরণিত হয়। প্রত্যেকবার বলেছিলেন যে যারা আমরা যা দেখেছি তোমরা দেখো, এবং এটা যদি ছড়িয়ে দিতে পারো সর্বত্র, যেন এই কথাটাই ছড়িয়ে যায়, আমরা যা দেখেছি তোমরা দেখোনি সেগুলো জানো। এবং এই জানার আগ্রহ থেকে কিন্তু খালাম্মাকে ধারণ করার যে আমার ইচ্ছেটা ছিল অনেকদিন থেকে, কিন্তু সেই কাজটি দুরূহ কাজটি করছিলেন আমার বন্ধু মানজারে হাসিন মুরাদ। তা এই মুরাদের ওই চলচ্চিত্র ধারণের কিছু দুর্লভ মুহূর্তে কিছু পেয়েছিলাম খালাম্মাকে। আমার সেই জায়গায় আমরা তাদের কথাগুলো আমরা শুনি। অনেক অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে এর পরের যে পর্ব সেটা শুরু হোক চলচ্চিত্রটিতে দেখি। অনেক ধন্যবাদ সবাইকে। যদি এতটুকু তুলে আনতে পারি সেটাই হবে আমার মনে হয় যে সবচেয়ে বড় শ্রদ্ধা। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ শামীমা আক্তার। আমরা এখনই আমাদের এই প্রামাণ্য চিত্রটি দেখব। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন খালাম্মার মেয়ে সাইদা কামাল। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ওনার হৃদয়টা অনেক বড় ছিল, যার জন্য উনি একসাথে অনেক মানুষকে ভালোবাসতে পারতেন। হেন মানুষ নয় যে তার দুঃখ খালাম্মা ধারণ করেন। একদিকে ছিলেন নারী অধিকার করি, আরেকদিকে ছিলেন তিনি মানবতার প্রতি। সর্বক্ষেত্রে সমানভাবে উনি পদচারণা করে সেখানে উনি কন্ট্রিবিউট করে গেছেন। কবি সুফিয়া কামালের মতো বড় মনের মানুষ আর কখনো দেখে যাওয়ার সুযোগ জীবনে হবে কিনা আমি জানি না। খালাম্মার উপস্থিতিটা এরকম যে উনি এখন না থেকেও উনি সর্বক্ষণই কিন্তু আমাদের সাথে আছেন। জুন আষাঢ় মাসে প্রচন্ড বৃষ্টি হতো, তখন আমরা বেশ কয়েকজন ছায়ানট থেকে ওনার বাসায় যেতাম। সকালবেলা ফুল টুল নিয়ে গান শোনাতাম। তো আমি অন্য গান করলেও খালাম্মা বলতেন তুমি এবারে ওই গানটা করো, আমারে তুমি অশেষ করেছো। তখন আবার ওই গানটা শোনাতাম সবসময়। আমার মা জন্মদিন ছিল, এত লোক এক জায়গা থেকে আসছে, সকাল থেকে আসছে যাচ্ছে। তা আমি হচ্ছে চা দিতে দিতে হয়রান হয়েছে। তো রাত 10টা দিয়েছে, তখন কারা যাবে একদল লোক এসছে, ওদেরকে সব কিছু দেওয়া হয়েছে, নাস্তা টাস্তা দেওয়া হয়েছে। আমি ওদেরকে চা দিইনি। তা আমাকে মা বলছে যে তুমি ওদেরকে চা দিলে না। তা বলে মা এত রাত হয়ে গেছে, এখন এত কি ওরা চা খাবে বলো? মা রাগ করে 3 দিন আমার সাথে কথা বলেনি। আমরা যখন খালাম্মাকে চেনা শুরু করেছি তখন তো খালাম্মা একটা বলা যায় যে সর্বজন পরিচিত, সর্বজন শ্রদ্ধেয়, একটু দূরত্ব রেখেই চলার আমাদের দিক থেকে একটা তাগিদ থাকে যে এইরকম একজন মানুষ। কিন্তু খালাম্মা সবাইকে এমন করে কাছে টেনে নেন যে সবাই মনে হবে যে সে বোধহয় খালাম্মার খুব কাছের। যখন খালাম্মার কথা ভাবি যে জীবনে বাধা কিন্তু খালাম্মার কোনো কম পোহাতে হয়নি। জীবনে খালাম্মাকে যত বঞ্চনা দিয়েছে খালাম্মা ততটা ফিরিয়ে দিয়েছে জীবনকে। মার জীবনটা আমার কাছে কিন্তু মনে হয় একটা রূপকথার মতো। ওনার পিতৃভূমি ছিল কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে। তো সেখানে খুব বিখ্যাত 3 জন মহর্ষি, 3 জনের প্রথম নামের অক্ষরে একটা ওই আন্দোলন ছিল, তার নাম মলয়া। ওনার পিতা মীর সৈয়দ নাসির হোসেন একজন প্রসিদ্ধ লয়ার ছিলেন। একসময় মলয়াদের দ্বারা প্রভাবিত হয়ে উনি
সুফিজম গ্রহণ করে স্ত্রী এবং একমাত্র কন্যা সন্তানকে রেখে নিরুদ্দেশ হয়ে যায়। ইসলাম বার্তায় আছে, সেটা জব করতে করতে নাকি উনি চলে যান, দরবেশ হয়ে যান পড়েন। তা আমার মনে হয় মা বিবি হাজেরার সাথে একটা কোনো মিল খুঁজে পেতেন ওইভাবে। খালাম্মার মা একটা অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন। উনি চলে আসলেন মাতৃলয়ে, কন্যাকে নিয়ে উনি বড় করতে লাগলেন। সমাজে কিন্তু বিবাহিত কন্যা মাতৃলয়ে চলে আসাটা খুব যে একটা সুখকর অভিজ্ঞতা তা নয়। সেই সময়কার এই রক্ষণশীল এই পরিবার বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না। লেখাপড়াতে কোনোদিন স্কুলে যেতে পারেননি। তার শৈশব কৈশোর সে বাড়ির ভিতরে, ঘরের ভিতরে কাটিয়েছে। একেবারে প্রাথমিক চূড়াপাঠ ছাড়া আর তো কোনো কিছু শিক্ষার সুযোগ ছিল না, কিন্তু খালাম্মা তো রোকেয়ার মতোই সেটা গ্রহণ করেছিলেন। এই যে একটা তাগিদ, এটা মানে খালাম্মা সারা জীবন এটাই খালাম্মার মধ্যে ছিল। তারপর একটা সময় তার বিয়ে হলো, খুব কম বয়সে তখন বিয়ে হয়ে যেত। সে বিয়েতে তার স্বামী খুব বেশি দিন না, একটি বাচ্চা হওয়ার পরে মারা গেলেন। সৈয়দ রেহান হোসেনের সঙ্গে তার সম্পর্কটা বলা যায় যে একটা পারস্পরিক শ্রদ্ধা ভালোবাসার একটা সম্পর্ক তৈরি হয়েছিল। ফলে বরিশালে এসে কিন্তু খালাম্মা প্রথম ঘরের বাইরে আসতে পারলেন। তখন কিন্তু তিনি লেখালেখি করছেন, তার এই সৈনিক বধূ গল্পটা ছাপা হয়েছে। তার সঙ্গে যে অশ্বিনী কুমার দত্ত বা এই যে স্বদেশী আন্দোলন যারা করছেন সেই রকম মানুষদের সঙ্গে তার যোগাযোগ, মাতৃমঙ্গল, মনোরমা মাসিমা। 1925 সালে গান্ধীজির তার থেকে দীক্ষা নেন। এটা যে তিনি কত গর্ববোধ করতেন এই ব্যাপারটায় বলার না। আর তারপরে তো স্বামীও পড়তে আসলো কলকাতায়, তিনিও আসলেন, খুব অল্প বয়সী রোকেয়াকে দেখলেন। রোকেয়া সাখাওয়াতের সে সংগ্রাম মনে প্রাণে গ্রহণ করলেন সুফিয়া কামাল। একদিন হঠাৎ দুপুরবেলা একদিন দেখি যে সুযোগটা দেখেছিলাম যেটা নজরুলের সাথে আমাকে বলে, তুমি এই মহিলা আমি যেতে চাই, তুমি মস্ত বড় একজন মহিলা হবে, তুমি তো এতটুকু, তুমি আমার ছোট বোন, আমার ছোট বোন নেই, তুমি আমাকে দাদু একসঙ্গে, তুমি আমাকে দাদু বলো বসো, আমার কাছে বসুন, বলুন এই ওনার সঙ্গে আমার পরিচয়। বললেন আমি এখন কলকাতায় আছি, তোমার কাছে আসবো, আর সৌগাতে তুমি দেখা পাঠো। স্টুডিওতে যে ছবি তুলতে গেছিলেন, নাসরুদ্দিন চাচা বলেছিলেন যে কবিদের সবার ছবি থাকবে, মার ছবি ছিল। সেই সময় কিছু লোকজন নাসরুদ্দিন চাচার ট্রেনে লাগলো, পারলে তাকে লাঠি নিয়ে তাড়া করে আর কি। কলকাতার ওই জীবনটা কিন্তু খালাম্মার জন্য খুব বড় অভিজ্ঞতা ছিল, কিন্তু সেখানেও কিন্তু ওই রকম ছেদ চলে আসলো। এই আকস্মিক আঘাত, যক্ষা রোগে আক্রান্ত হলেন সৈয়দ রেহান হোসেন এবং একটা রাতারাতি একটা দুর্যোগের মধ্যে চলে গেলেন। আবার ফিরে আসলেন সেই মাতৃলয়ে এবং অল্প কিছুদিন সেখানে ছিলেন। নবাব বাড়ির মানে বিপুল একটা ঐশ্বর্য, বৃত্ত, বৈভব সমস্ত ছেড়ে 5 বছর বয়সের একটি ছোট মেয়ে এবং মায়ের হাত ধরে যখন কলকাতায় এসে তার জীবন সংগ্রাম শুরু করলেন, এই জীবন সংগ্রাম তাকে সারা জীবন তাকে করতে হয়েছে। তার বয়স কত তখন? 20 হয়নি। এবং 3 জন মহিলা, মানে ইট শুড বি এ স্টোরি অফ 3 ডটার্স। মোহাম্মদ নাসিরউদ্দিন, কাজী নজরুল ইসলাম এবং আরও কিছু সুবর্ণোদয়ের কারণে তিনি কলকাতা কর্পোরেশনে একটি প্রাইমারি স্কুলে চাকরি পেলেন শিক্ষকতা। রবীন্দ্রনাথের সাথে মা কিন্তু আমার বড় বোনকে নিয়ে দেখা করে এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর বাড়িতে। রবীন্দ্রনাথ তো নিজের হাতে তাকে মাকে ওই মোড়া বইটা লিখে উপহার দিয়েছিলেন। মা যখন আমাকে দেখতে গেলেন শান্তিনিকেতনে, সেই সময় মাকে লেখা রবীন্দ্রনাথের যে চিঠিগুলো, ওরা আবার সমস্ত চিঠির ওই কপিগুলো মাকে দিয়েছিলেন। মা তখন একদম জর্জর করে কেঁদে ফেললেন আর কি। একটা পর্যায়ে এসে, যেটা মিজানুর রহমান, তিনিও একজন নজরুল অনুরাগী ছিলেন, উনি একটা মধ্যস্থতা করলেন খালাম্মার সঙ্গে। কামালউদ্দিন খানের বিয়ে হলো। আমেনা আপাকে নিয়ে তার জীবনের আরেক অধ্যায় শুরু হলো। কামালউদ্দিন সাহেব অসম্ভব সহযোগী একটি মানুষ, অসাধারণ একটি ব্যক্তিত্ব। খালাম্মা চলে গেলেন বর্ধমানে, তখন কামালউদ্দিন খান তখন বর্ধমানে চাকরি করতেন এবং তখন দ্বিতীয় মহাযুদ্ধের সময় আত্মরক্ষা সমিতি, নারীদের যে সংস্থা, তিনি এসব কাজে যুক্ত হচ্ছেন। কামালউদ্দিন সুফিয়া কামালকে যেভাবে ঘিরে রাখতেন সমস্ত বিপদ আপদ থেকে, অসাধারণ। এই মা যখন কবিতা লিখে হয়তো একটা চিটকুট কোথাও একটা খামের পিছনে 2 লাইন কবিতা একটা লিখে ফেলে দিই,
রান্না করতে করতে দুয়েলেন একটা কবিতা রাখলে ওখানে পড়ে থাকলো, আবার সেগুলোকে পুড়িয়ে নিয়ে প্রত্যেকটা কবিতা আব্বু কপি করে রাখতেন। শিল্পীদের সঙ্গে তার যোগাযোগটা ছিল খুব নিবিড়। কলকাতা থাকতে দেশভাগের আগে ওই মারা তখন বাচ্চার কাছে থাকতেন কলকাতায়, আর আমার সবচেয়ে বড় ভাই ও তখন 5 বছর কিরকম হবে আর কি, ছোট্ট। আমি জানাবেন প্রত্যেক দিন ট্রামে চড়ে মাদেরকে দেখতে আসতেন। উনি ট্রামের টিকিটের মধ্যে একটা ছবি এঁকে আমার ভাইয়ের হাতে দিয়ে দিতেন, তো ওইটা খেলে টেলে কোথাও ফেলে দিত, এই করতে সেই করতো। মা ওই প্রত্যেকটা টিকিট জমিয়ে রাখতেন, রাখতে রাখতে 23টা টিকিট হলো। মোহাম্মদ নাসিরুদ্দিন সাহেব যখন সাপ্তাহিক বেগম পত্রিকা বের করলেন, তিনি শুক্রকমলকে এর প্রথম সম্পাদক করলেন। তখন ভারতবর্ষ পাকিস্তান ভাগ হলো, উনি পূর্ব পাকিস্তানে চলে আসলেন।